স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাওন হাসান। 2016 বাংলাদেশে পর্যটন বর্ষ, তবে পর্যটন শিল্পের বিকাশে সরকারি বেসরকারি উদ্যোগে ছিল না চোখে পড়ার মতো উদ্যোগ। এর মধ্যে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় আরো কোণঠাসা দেশের পর্যটন খাত। নিরাপত্তার কারণে এবার কাঙ্ক্ষিত পর্যটক আসেনি বলছেন ট্যুর অপারেটররা। বাকি 3 মাসে পুরো বছরের প্রবৃদ্ধি বাড়ানো তাই এখন অনেকটাই চ্যালেঞ্জের বলছে ট্যুরিজম বোর্ড। বিশ্ব পর্যটন দিবসে বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন পর্যটন বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস ও বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি রাফিউজ্জামান। প্রথমে আমি একটু যদি জানতে চাই ভুবন চন্দ্র বিশ্বাস আপনার কাছে, যে এই চলতি বছরটা আসলে সরকার ঘোষিত পর্যটন বর্ষ, কিন্তু সে তুলনায় আপনারা কি মনে করেন যে পুরো বছরের এখনো 3 মাস বাকি, মানে আপনাদের কাঙ্ক্ষিত মাত্রায় আপনারা যে লক্ষ্য নিয়েছিলেন সেটা কি অর্জন হয়েছে? কতটুকু হয়েছে 9 মাসে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বুদ্ধিস্ট সার্কিট কনফারেন্স উপলক্ষে গত বছর 27শে অক্টোবর ভিজিট বাংলাদেশ 2016 ঘোষণা করেন এবং আমাদের প্রস্তুতি অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। সেখানে ভিজিট বাংলাদেশের জন্য আমাদের কাছে স্পেশাল প্রোগ্রাম ছিল। সেই ফান্ডিংয়ের যে বিষয়টি, সেটি গভর্নমেন্টের কাছে আমরা আগেভাগেই বলেছিলাম। সেই পরিমাণ অর্থ না আসার পরেও আমরা আমাদের স্বাভাবিক যে সরকারি বরাদ্দ থেকে আমাদের কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। ভিজিট বাংলাদেশ উপলক্ষে কিন্তু আমরা গত বছর কক্সবাজারে খুব সাফল্যের সাথে করেছি, আপনি জানেন, মেগা বিচ কার্নিভাল করেছি আমরা। না, আপনারা অনেক কিছু করছেন সেটা আমরা জানি, কিন্তু আমি একটু বলতে চাচ্ছি যে বিশেষ করে পর্যটন বর্ষ, সে তুলনায় কিন্তু আমরা কোনো উদ্যোগ সরকারি বেসরকারি খাতে ওভাবে দেখিনি সারা বছর, যে পর্যটন শিল্পটাকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া। যেমন আমি যদি বলি, আপনাদের একটা লক্ষ্য ছিল যে 2 বছরের মধ্যে 10 লাখ বিদেশি পর্যটক দেশে আসবে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত হিসাবে যে 2 লাখের মতো এই বছর এখন পর্যন্ত এসেছে। বিষয়টি হচ্ছে, আমি যদি আরো স্পষ্টীকরণ করতে চাই, আপনি বলছেন যে চোখে পড়ার মতো উদ্যোগ, মানে হচ্ছে যে উদ্যোগ আরো ভালো নিতে পারলে ভালো হতো, কিন্তু উদ্যোগ যে চোখে পড়ার মতো নেই, বিষয়টা সেভাবে না দেখে যদি আমরা এইভাবে দেখি, আজকে বিশ্ব পর্যটন দিবসে আমাদের যে র্যালিটা হলো, এই র্যালিটাই কিন্তু আমাদের একটা চোখ ধাঁধানো র্যালি হয়েছে। এই র্যালিটাই কিন্তু বলে দেয় যে আমরা ভিজিট বাংলাদেশ 2016 প্রোগ্রাম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাব। সারা বছরে পর্যটন দিবসকে উপলক্ষে একটা র্যালি করা, এটাই কি যথেষ্ট আপনি মনে করেন? এটাই যথেষ্ট নয়। এর পাশাপাশি আমরা কিন্তু আরো অনেকগুলো কাজ করছি, যেটা আপনি নিজে বললেন যে আমরা দেখেন ইকো ট্যুরিজম গাইডের প্রশিক্ষণ আগে কখনো হয়নি, এবার কিন্তু আমরা সেটা করেছি এবং ভালো কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে। আর এই বছর কিন্তু আমাদের হিসেবে গত বছর যে পর্যটক এসেছিল, আমাদের 15 সালে পর্যটকের সংখ্যা ছিল 6,43,000-এর মতো, এবং আমাদের বিশ্বাস যে হোলি আর্টিজানের এই ঘটনা না ঘটলে আমরা কিন্তু গত বছরের যে অ্যাচিভমেন্ট ছিল সেটাকে এগিয়ে টপকিয়ে যেতে পারতাম। আচ্ছা, আমি এই বিষয়ে একটু ট্যুর অপারেটর রাফিউজ্জামান আপনার কাছে একটু যেটা জানতে চাচ্ছি, ওনারা যেটা বলছেন যে হলি আর্টিজান একটা বড় ঘটনা, কিন্তু হলি আর্টিজানের আগে কিন্তু 6 মাস ছিল। 1 জুলাই আমি যদি ধরি, তাহলে এর আগে 6 মাসে কিন্তু আপনাদের কতটুকু হয়েছে, আপনি কি মনে করেন? শাওন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের পর্যটন মৌসুম হচ্ছে অক্টোবর থেকে মার্চ অবধি। এই সময়টুকুই ইন্টারন্যাশনাল অ্যারাইভেল বাংলাদেশে ব্যাপকভাবে ঘটে, কারণ শীত মৌসুম ছাড়া বাংলাদেশে পর্যটন সেবাটুকু বিদেশি অতিথিদেরকে দেওয়া একজন ট্যুর অপারেটর হিসেবে মুশকিল হয়ে যায়। আপনি জানেন যে হোলি আর্টিজানের ঘটনার আগে আমরা কিন্তু এই অক্টোবরকে কেন্দ্র করে সারা বিশ্বের সবগুলো ট্যুর অপারেটরের কাছে যেসব আইটিনারি পাঠিয়েছিলাম প্যাকেজ ট্যুরের, তারা কিন্তু অনেকগুলো প্রোগ্রামিং, অনেকগুলো আইটিনারি কনফার্ম করেছে, মেটালাইজ হয়ে যায়। সাধারণত ফরেনাররা 7-8 মাস আগেই ফাইনাল ডিসিশন দিয়ে দেয়। হোলি আর্টিজানের ঘটনাটুকু ওই প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করতে বাধ্য করেছে। আপনি জানেন যে বহির্বিশ্বের প্রত্যেকটা দেশ তার ট্যুরিস্টরা যেসব দেশে ইয়েলো বা রেড অ্যালার্ট জারি থাকে সেসব দেশে আসতে চায় না, কারণ তার ভ্রমণটুকু ইন্স্যুরেন্স মুক্ত থাকে না। আপনি জানেন যে ফরেনাররা ইন্স্যুরেন্সটাকে বাইবেলের মতো ভয় পায়, সেই কারণে আমরা এই দিক দিয়ে খুব পিছিয়ে আছি। আরেকটা কথা বলি, পর্যটন বাংলাদেশে থেমে নেই। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি কখনো আপনাকে থেমে নেই, আমি আপনাকে যেটা বললেন, কিন্তু বাংলাদেশের যে প্রাকৃতিক যে সম্পদ আছে, আমি যদি বলি বিশ্বের বড় ম্যানগ্রোভ ফরেস্ট, লংগেস্ট সি বিচ, তারপর আমাদের যে রিসোর্স
মানে রিসোর্সটা রয়েছে, আমরা কিন্তু অন্য দেশের তুলনায় আমরা কিন্তু চলছি, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অন্যান্য দেশ যেখানে দৌড়াচ্ছে, আপনি কি মনে করেন আমরা এত পিছিয়ে আছি? ওই হিসাবে আমি বলছি যে আপনি পিছিয়ে। আপনি যথার্থই বলছেন। আপনাকে অশেষ ধন্যবাদ এই প্রশ্নটুকু উপস্থাপন করার জন্য। আমি একটু মানে একটু ইশারা দিয়ে বলতে চাই, এই কারণে মোটা দাগে ইশারা দিয়ে 2016কে ভিজিট বাংলাদেশ ঘোষণাটুকু আমাদের আসছিলেন 2015 মার্চে। সাধারণত কোনো বর্ষকে যদি স্পেসিফাই করে একটু ব্যাপক সময় নিয়েই করে, সেক্ষেত্রে আমরা তেমন সময় নিতে পারে নাই বাংলাদেশ সরকার। আর একটা জিনিস একটু আমরা 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 দায় এড়াতে পারবো না একজন টোর অপারেটর হিসেবে এবং সম্মানিত ডাইরেক্টর স্যারও, যে আমরা প্রচার এবং বিজ্ঞাপন ইন্টারন্যাশনাল মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় তেমন ব্যাপক দিতে পারে নাই, দেয়ই নাই বলে চলে। কয়েকটা এক্সাম্পল দিই। যেমন 2011কে নেপাল ভিজিট ইয়ার ঘোষণা করেছিলেন। সেই উপলক্ষে নেপালের যারা নন রেসিডেন্স নেপালি ইউএসএ এবং ইউকেতে ওরা প্রতিনিয়ত ট্যুরিজম রোড শো করে আসছেন। আমাদের বাংলাদেশি অনেক নন রেভিনিউ বাংলাদেশি ইউকেতে, ইউএসএ, কানাডায় বসবাস করে, ইতালি সহ, এই কষ্টটুকু আমরা আমাদের সরকার করাইতে পারে নাই। এটা একটা ব্যর্থতা। আরেকটা ব্যর্থতা হচ্ছে কি, যে আমরা আমাদের প্রচারে, বিজ্ঞাপনে, টিভি এডে আমরা খুব পিছিয়ে আছি। কেমন? ম্যাসিডোনিয়া শুধুমাত্র অতি ক্ষুদ্র এবং দরিদ্র দেশ ইউরোপের 9,779 স্কয়ার মাইল ওরা বিবিসিতে রেগুলার বেসিসে বিজ্ঞাপন দিয়ে আসছে। মালদ্বীপ তো বরাবরই বিবিসি, সিএনএন দুটোই দেয়, ইন্দোনেশিয়া দেয়, না, অন্যান্য দেশের অভিজ্ঞতাটা আমরা জানি কিছুটা। আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আলোচনার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার স্বাগত। কথা হচ্ছিল দেশের পর্যটন শিল্প নিয়ে। তো আমি বেসরকারি খাতে কথা একটু শুনলাম, আমি একটু আপনাকে যেটা জানতে চাচ্ছি যে বিশেষ করে সরকারি উদ্যোগে, বিশেষ করে মানে নিরাপত্তার বিষয়ে, তারপরে অবকাঠামো যে সুবিধা দেয়া, এগুলো কতটুকু নিশ্চিত হয়েছে পর্যটকদের জন্য? ধন্যবাদ। এটা খুবই পার্টিনেন্ট একটা কোশ্চেন পর্যটনের সাথে। যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি হচ্ছে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই দেশের দেশপ্রেমিক প্রতিটি নাগরিক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই জঙ্গিবাদ চলতে দেওয়া যায় না, জঙ্গিবাদ প্রশ্রয় দেওয়া যায় না। এবং হোলি আর্টিসানের ঘটনার পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং আমাদের দেশের মানুষের তৎপরতায় এটা অনেকটাই কমে আসছে। আর নিরাপত্তা এমন একটা বিষয় যে এটা একেবারে নিশ্চিদ্র নিরাপদ এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নেই। আপনারা জানেন আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর ক্ষমতাধর দেশ। আচ্ছা, বুঝলাম। অবকাঠামো কতটুকু? অবকাঠামোগত উন্নয়ন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অবকাঠামো, যেমন আমাদের কক্সবাজার হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা পর্যটক আকর্ষণ। সেখানে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আমাদের রেলওয়ের কানেক্টিভিটি আমরা আশা করছি এগুলো তো অনেক লং টার্ম বিষয়। আমি যেটা জানতে যাচ্ছি, আপনাদের প্রতি বছর, এবছরও প্রায় 100 কোটি টাকা বরাদ্দ আছে পর্যটন খাতের জন্য। তো প্রতি বছর কিন্তু বরাদ্দ বাড়ছে, কিন্তু সে তুলনায় আপনারা কিন্তু, আমরা 10 বছর আগেও যেটা শুনছি, অবকাঠামো একটা কারণে বাংলাদেশে পর্যটন এগোচ্ছে না। ট্যুরিজম বোর্ড হয়েছে 2010 সালে। তো 6 বছরে আপনারা কি করছেন আসলে? না, বলছি কি করছি। সেটি হচ্ছে আপনি যেটা বললেন যে অবকাঠামো খাতে বরাদ্দ আছে 100 কোটি টাকা। ট্যুরিজম বোর্ডের কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ নেই। না, আমি ট্যুরিজম বোর্ডের জন্য, না, টোটাল পর্যটন খাতের জন্য, টোটাল পর্যটন খাতের জন্য 100 কোটি টাকা বরাদ্দ থাকার এই বিষয়টা নেই। এটা বাজেটে আমরা এবার বাজেটে এটা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এটা হয়তো আপনারা শুনে থাকবেন, কিন্তু প্রকৃতপক্ষে বাজেটে এই টাকাটা নেই। আর পর্যটন খাতের জন্য আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আমরা দিয়েছি গভর্নমেন্টের কাছে, এটা এখনো অর্থ মন্ত্রণালয়ে পেন্ডিং আছে। এটা হলে হয়তো স্পেশাল একটা অ্যালোকেশন হবে। এখন পর্যন্ত আমরা গভর্নমেন্টের যে নর্মাল বাজেট, সেটা দিয়েই কিন্তু আমরা ট্যুরিজমের কাজগুলো করে যাচ্ছি। আর রাফিজুজ্জামান ভাই যেটা বললেন যে আমাদের দেশে ক্যাম্পেইংয়ের যে বিষয়টা, আপনি টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে জানেন যে টেলিভিশনে কমার্শিয়ালস বা টেলিভিশনে প্রোমো দেখানোর জন্য এটা খুবই এক্সপেন্সিভ একটা আইটেম। তারপরেও আমরা কিন্তু আমাদের দেশের টেলিভিশনগুলোতে এবার আমাদের ঈদ উপলক্ষে, ঈদকে সামনে রেখে, ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী আমরা বেশ কিছু টেলিভিশন ক্যাম্পেইন করেছি। এবং আমি আরও জানাচ্ছি আপনাদের, যেটা আপনার পাশাপাশি আরও যারা শুনছে তারাও জানবেন, যে আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে আমরা আন্তর্জাতিক 3টে টেলিভিশন চ্যানেলে আমাদের এই ভিজিট বাংলাদেশ 2016 প্রোগ্রাম আমরা টেলিকাস্ট করতে পারবো বলে আমাদের প্রচারে আরো যাবেন? হ্যাঁ, যাবো। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে
মানে স্লটটাও আমরা পেয়ে গেছি অক্টোবর এবং নভেম্বর মাসে শিডিউলে আমরা এটা। আমি একটু রাফিউজ্জামান ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের অনেকগুলো সংগঠন, এতগুলো সংগঠন কেন? আপনার তো বেসরকারি উদ্যোগে একটি বা দুটি সংগঠন থাকলেই হয়, অনেকগুলো সংগঠনের কথা আমরা জানি। না, আপনি সেই তুলনায় কি পর্যটন শিল্পের বিকাশ? আমি একটু ক্লিয়ার করে দিই শাওন, আপনি একটু বিজ্ঞ সাংবাদিক। টুয়াব হচ্ছে ট্যুর অপারেটর না, অ্যাসোসিয়েশন, আমি জানি। আটাব হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস, অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল হোটেলস, অ্যাসোসিয়েশন অফ রিসোর্স, ডিফারেন্ট ট্যুর অপারেটরের সমন্বয় আছে আপনাদের মধ্যে? 100%। আমরা টিউ একটিভুক্ত এবং সবগুলো ট্যুরিজম বোর্ডের আমরাতেই আমরা কাজ করি। আমাদের মধ্যে কোনো মত ট্যুর অপারেটরের মধ্যে একটি অ্যাসোসিয়েশন, টিকিট একটি অ্যাসোসিয়েশন, যারা ইন্টারন্যাশনাল হোটেলস গেস্ট হাউস একটি অ্যাসোসিয়েশন, এ সবগুলোই টিউ অন্তর্ভুক্ত এবং সবগুলো এফবিসিসি এর অ্যাক্টিভ মেম্বার। আমাদের মধ্যে সমন্বয় ঘাটতি তো প্রশ্নই ওঠে না, এক। আর 2 নম্বর, ট্যুরিজম কিন্তু আমরা হয়তোবা আমরা আমাদের আপনি আপনার চোখে চমৎকারভাবে ধরা পড়েনি, বাংলাদেশ ট্যুরিজম কিন্তু খুব বেশি প্রভাবিত। যেমন আমি বলি, ডোমেস্টিক ট্যুরিজমে আমরা চমৎকার সাফল্য অর্জন করেছি। এটা কিন্তু ট্যুর অপারেটর সরকারি বেসরকারি উদ্যোগী। আপনি ট্যুরিজমের উন্নতি আপনি দেখতে পাবেন যখন আপনি কোনো ইভেন্টে বা যখন কোনো সরকারি দীর্ঘ ছুটিতে যদি বাংলাদেশের যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে যান, এটা ট্যুরিজমেরই একটা ফসল। ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু ইনবাউন্ডের সহায়ক, ইনবাউন্ড রেভিনিউ আর্ন করে, ডোমেস্টিক ট্যুরিজম রেভিনিউ সেভ করে। আরেকটা কথা বলে দিই, বাংলাদেশ পর্যটন কিন্তু ট্যুরিজম বোর্ড 2010-এ গঠন হওয়ার পরই, এই যে রেলি দেখেন, ট্যুরিজম বোর্ড গঠন হওয়ার পরপরই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা এই বিষয়ে আরো কথা বলবো আপনাদের সাথে। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল দেশের পর্যটন শিল্প নিয়ে, আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি রাফিউজ্জামান। বিরতির আগে রাফিউজ্জামান ভাই, আপনার সাথে যেটা কথা হচ্ছিল, তো আমি একটা বিষয় একটু জানতে চাই। একজন পর্যটক, বাংলাদেশের একজন পর্যটক, বা সে সাধারণত ঢাকা থেকে হয়তো কক্সবাজার যাবে বা সুন্দরবন যাবে, সে কিন্তু পর্যটনের মোটেল খোঁজে। বেসরকারি মানে অনেক বড় বড় হোটেল বা কটেজ যেগুলো হয়েছে, কিন্তু তারা কিন্তু আস্থাটা এখনো পর্যটনের মোটেলের উপর, হোটেলের উপর। কেন এটা? না শাওন, আমি এই ক্ষেত্রে আপনাকে খুব ইয়েভাবে বিনয়ের সহিত আপনাকে দ্বিমত পোষণ করবো এই কারণে যে আমরা 17 কোটি লোক, আমি যদি 1% যদি বেড়ানোর জন্য বের হই ছুটিতে, তাও প্রায় 17 লক্ষ লোক হয়। বাংলাদেশ সরকারের পক্ষে বা কোনো দেশের সরকারের পক্ষেই এত জনবসতি দেশে তার ইনফ্রাস্ট্রাকচার কিংবা তার মানে গভর্নমেন্ট সার্ভিস দেওয়া সম্ভবপর নয়। প্রাইভেট সেক্টরে এগিয়ে আসতে হবে। বিশ্বের প্রত্যেকটা দেশেই ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলেন, অন্য যে কোনো ইন্ডাস্ট্রি বলেন, প্রাইভেট সেক্টরে এগিয়ে। এবং শুধু বাংলাদেশে এই যে বর্তমান যে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়েছি প্রাইভেট সেক্টরের জন্যই, কিন্তু সরকার সাধারণত লজিস্টিক সাপোর্ট দেয়, গভর্নমেন্ট বিজনেস করে না, বিজনেসের স্কোপ তৈরি করে দেয়, বিজনেস করে বেসরকারি। আপনার কথা অবশ্যই বেসরকারি খাতে ব্যবসা করবে, আসলে সরকার হয়তো ফ্যাসিলিটেট করবে, কিন্তু কথা হচ্ছে যে মানে আস্থাটা কিন্তু এখনো সরকারি যে হোটেল মোটেল এটার উপরই আছে। আপনি কি একমত আমার সাথে? ধন্যবাদ আপনার অবজারভেশন। ইনফ্যাক্ট বাংলাদেশের ট্যুরিজম কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি প্রতিষ্ঠান। ওনার দূরদর্শিতার কারণেই কিন্তু এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নামক প্রতিষ্ঠানের জন্ম হয়, পর্যটন ব্যবসাকে দেশের মধ্যে দেশে বিদেশে সম্প্রসারিত করার জন্য। যেহেতু এই সরকারি প্রতিষ্ঠান দেশ স্বাধীনতার শুরু থেকেই এই সার্ভিসটা দিয়ে আসছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে এই পর্যটনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সেবা ঐতিহ্য পরিণত হয়েছে, যার ফলে এখন পর্যন্ত মানুষ ওই যেখানে গিয়ে একবার তারা নিরাপত্তা বোধ করছে, স্বাচ্ছন্দ্য বোধ করে আসছে, পরম্পরা সৃষ্টি হয়ে গেছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যেমন ট্যুরিজম ক্ষেত্রে পরম্পরা তৈরি করেছে, এই জন্য মানুষ তাদেরকে খোঁজে। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই, পর্যটন কর্পোরেশন থাকার পর আবার বোর্ডটা তৈরি হওয়ার কারণ কি তাহলে? হ্যাঁ, এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্ন অনেকেই করে, কিন্তু রাফিউজ্জামান ভাইয়ের ওই বিষয়টা আমি বলবো। তো এইটা সত্যি যে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের পক্ষে এই 16 কোটি মানুষের পর্যটন সেবা দেওয়া সম্ভব না। এই কারণেই কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের জন্ম।
যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হচ্ছে পাবলিক প্রাইভেট এদের যৌথ সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের একটা প্ল্যাটফর্ম। গেল 6 বছরে কেমন সেটা হয়েছে উদ্যোগ? হ্যাঁ, অবশ্যই সেটা হচ্ছে, মানে গেল 6 বছরে সেটা যে খুব ভালোভাবে হচ্ছে তার প্রমাণই হচ্ছে উনি আর আমি দুজন আপনার সামনে। এই ট্যুরিজম বোর্ড এই দুইজনকে একত্র করার একটা ক্ষেত্র সৃষ্টি করছে। আজকে আপনি দেখেন যে আবার সেই র্যালির কথা বলতে হয়, মানুষের সাফল্য কথা তো বলতেই হবে, যে আজকে আমরা যে র্যালিটা করতে পেরেছি, ট্যুরিজম বোর্ড যে অ্যাক্টিভ, ট্যুরিজম বোর্ড যে সক্রিয় এবং পাবলিক প্রাইভেট এই বিজনেসটা যে এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রমাণ কিন্তু আজকে র্যালি। আপনাদের 2 বছরের মধ্যে প্রায় 10 লাখ বিদেশি পর্যটক আনার লক্ষ্য এবং প্রায় প্রচুর কর্মসংস্থান, সেটা আসলে কতটুকু? আমরা যদি এই বছরটাকে ধরি, আগামী বছর, এই 2 বছরই তো মূলত। দেখেন, মানে UNWTO কর্তৃক ঘোষিত যে তাদের যে বিশ্লেষণী জরিপ, এখানে দেখা গেছে যে একজন ট্যুরিস্ট যদি দেশে অ্যারাইভ করে তাহলে 13 জন মানুষ তার সাথে কাজের সাথে যুক্ত হয়ে যায়। যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি ট্যুরিস্ট রিসিপ্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থান তৈরি হবে। এবার আপনি জানেন যে আমাদের ট্যুরিজম বোর্ডের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় যে ট্যুরিজম ফর অল, এই যে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি, যে বিষয়টি জাতিসংঘ কি বলে পর্যটন সংস্থা, সেখান থেকে তাদের মাথায় এসেছে, এটা খুবই পার্টিনেন্ট। এতদিন ট্যুরিজম বিত্তবান এবং শৌখিন মানুষদের কাছে আবদ্ধ ছিল, আজকে আমরা বুঝতে পারছি যে এইটাকে যদি আমরা সাস্টেইনেবল করতে চাই, সবার কাছে এটা এসেছে। আপনি বলতে চাচ্ছেন, আপনি কি তা মনে করেন সবার কাছে আসলে ট্যুরিজম? সবার কাছে এসেছে না, সবার কাছে নিয়ে যেতে হবে। আমাদের কর্মোদ্যোগ এবং কর্মপরিকল্পনা এমন হবে যাতে আমরা এখানে সব মানুষকে অ্যাকুমুলেট করতে পারি, এবং তখনই শুধু এই ইন্ডাস্ট্রিটাকে সাস্টেইনেবল করা সম্ভব। আপনারা কতটুকু মনে করছেন সেটা হয়েছে? ট্যুরিজম সেবা হচ্ছে প্রত্যেকটা জনসাধারণের জন্মগত অধিকার, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই প্ল্যানেটের সব সৌন্দর্য সবাইকে উপভোগ করতে হবে। সেই কারণে এইবারের থিম যে ট্যুরিজম ফর অল, প্রমোটিং ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি। শুধুমাত্র বর্ণভেদ বা ধনী গরিব ক্লাসিফিকেশন তা নয়, এই সারা বিশ্বে প্রায় 1 বিলিয়ন ডিসেবিলিটি পার্সন আছে, তাদের জন্য ট্যুরিজম, শিশুদের জন্য ট্যুরিজম, সকল ধরনের মানুষের জন্য ট্যুরিজম। এই জন্যই UNWTO এই বছর এই থিমটুকু করেছেন, যেটা অফিসিয়ালি সেলিব্রেট হচ্ছে থাইল্যান্ডের। আমি বলতে চাচ্ছি যে এই অধিকারটুকুই সার্বজনীন করার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ এই দিনটাকে বেছে নিয়েছেন। আমরাও এই স্লোগানটাকে সামনে রেখে আমাদের সেবাটুকু বিশ্বের প্রত্যেকটা, মানে আসলে আমরা তাহলে যতটুকু বুঝলাম, পর্যটন শিল্প আগাচ্ছে, কিন্তু আরো এগিয়ে নিতে আরো সরকারি বেসরকারি দুপক্ষ থেকে আসলে উদ্যোগ দরকার এবং সেগুলো আসলে বাস্তবায়ন দরকার। তো আজকে পর্যটন শিল্প নিয়ে ছিল আমাদের আলোচনা। আপনাদের দুজনকে ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখা হবে আগামীকাল।